এবার ইনফ্যাক্ট তিনজন গেস্ট রয়েছেন আমার সঙ্গে। যিনি আছেন এখন আমি যার সাথে কথা বলবো তার নাম হচ্ছে মুন্না মিয়া, যিনি একটা মানে কি বলবো খুবই রিনাউন একটা নিউজ ডেইলি নিউজ পেপার ডেইলিজের তিনি হচ্ছেন একজন সিনিয়র স্টাফ রিপোর্টার এবং তিনি আমাদের সাথে রয়েছেন স্টাফ রিপোর্টার মুন্না মিয়া। এবং আমি বললাম যে শীর্ষস্থানীয় একটি দৈনিকের তিনি সাংবাদিক। তিনি আজকে আমাদের একটা ঘটনা শোনাবেন এবং সেই ঘটনাটা আমি একটু হিন্ট দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আমরা আমাদের ভূত এফএম এ কয়েকবারই আলোচনা করেছি এই ঘটনাটা নিয়ে, যে উত্তরার একটা রাস্তায় রেগুলার অ্যাক্সিডেন্ট হয় এবং কি অদ্ভুত ব্যাপার, লাস্ট উইকে আমি লাস্ট মানডেতে যখন উত্তরায় গিয়েছিলাম, ফেরার সময় আমি ঠিক ওই একই রাস্তায় একইভাবে গাড়ির ভাঙা কাঁচের টুকরো পড়ে থাকতে দেখেছি। তো উত্তরা নিয়ে অনেক ঘটনা রয়েছে। যারা উত্তরাবাসী তারা এরকম ঘটনা যদি ফেস করে থাকেন তাহলে অবশ্যই এসএমএস এর মাধ্যমে আমাদের জানাবেন বা ইমেল করবেন। স্টুডিওতে এসে বলতে পারলে আরো ভালো। আজকে মুন্না মিয়া আমাদের অদ্ভুত কিছু তথ্য দিবেন, কারণ তিনি ওই জায়গার অনেক পুরনো একজন বাসিন্দা। তার কাছে অনেক ঘটনা রয়েছে, অনেক ঘটনা জানা রয়েছে। সো স্টে টিউন এবং ধৈর্য ধরে শুনুন যে তিনি কি বলছেন। হ্যালো মুন্না ভাই, আপনার সাথে একটু কথা বলি আমরা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। তো মুন্না ভাই, আপনি উত্তরাতে তো অনেক আগে থেকে বাস করছেন। তখন উত্তরা কেমন ছিল? এখন তো উত্তরা অনেক কি বলবো যে মানে আরবানাইজেশন হয়েছে সেদিকে, বাট তখন কেমন ছিল উত্তরা? এখনকার উত্তরা যে অবস্থা, উত্তরাবাসী যারা বসবাস করতেছেন তারা মনে সম্ভবত চিন্তাই করতে পারবেন যে এই এলাকাটা কিরকম ছিল। এটা ছিল একটা অজপাড়াগাঁ। আচ্ছা। এখন এটার নাম হচ্ছিল রানীগঞ্জ বলে, উত্তরা রানীগঞ্জ বা 11 নম্বর সেক্টর বলে। এটা আদি নাম হচ্ছিল বাইলজুড়ি। আচ্ছা, বাইলজুড়ি অনেক আগে বাইলজুড়ি বলে এটা চিনবে যারা উত্তরাবাসী যারা পুরনো তারা এই নামে খুব ভালোভাবে চিনতে পারবেন। এখানে বেশ কয়েকটা ঘটনা আছে, অনেকগুলো ঘটনা আছে। তো রানীগঞ্জটা মূলত 11, 12 এবং 13 এই তিনটা সেক্টর নিয়ে গঠিত। আচ্ছা। আমি হলফ করে বলতে পারি যে এই তিনটা যে সেক্টর যে বললাম, এই তিনটা সেক্টর ঘটনা এখনো ঘটতেছে এবং ঘটবে, এবং ইতিমধ্যে আপনারা কিন্তু প্রচারও করেছেন। আচ্ছা, হ্যাঁ, প্রচারও করেছেন। আমি ইন্টারেস্ট ছিলাম আসার জন্য, একাধিক বা এসএমএস করেছি কিন্তু পাইনি। আচ্ছা, পাইনি, কিন্তু একবার সুযোগ পেয়ে গেলাম এখন। আর এখানকার যেহেতু ঘটনাগুলো বলার জন্য আমি বেশ কয়েকবার সার্ভে করছি। আমার বন্ধু জাকির হোসেন আখের শুনতেছেন, তার বউ শুনতেছেন, তাদেরকে নিয়ে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম, সার্ভে করেছি। আমি সার্ভে করেছি এবং স্পেসিফিকভাবে কোথায় কোথায় ঘটনাগুলো করতে পারে সেগুলো আমি বলতে পারছি। এর মধ্যে গত এপিসোডে যে ভদ্রলোক গিয়েছিলেন সেই জায়গাটাও আমি গিয়েছি এবং আজকে সকাল পর্যন্ত আমি গিয়ে দেখে আসছি। সেগুলো আমি ঘটনাগুলো বলতে যাচ্ছি। তো রোড অ্যাক্সিডেন্ট ঘটনা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 11 নম্বর সেক্টর, যেটা মেইন রোড। এই মেইন রোড হলো আপনার অনেক মেইন রোডটা হচ্ছে তোমার অনেক বড়, বিশাল যেটা। তো এটা মাঝখানে বাইলজুড়ি প্রাথমিক বিদ্যালয় নামে একটা বিদ্যালয় ছিল, অনেক পুরনো, এখনো আছে কিন্তু পুরনো যেটা। আচ্ছা। সেটা সামনে একটা কবরস্থান ছিল। আচ্ছা। এটা তখন আমরা ঘটনাগুলো বলতেছি 86 থেকে, আমার ঘটনাগুলো হবে 86 থেকে 91 পর্যন্ত। 86 থেকে তখন বয়স ছিল 100 বছর পুরনো ওই জায়গাটা। আচ্ছা। পুরনো ছিল, অনেকগুলো কবর ছিল, কিন্তু কোনো তখন কবরস্থান বন্ধ করে দেওয়া হয়েছিল। এত কবর ছিল, বন্ধ করে দিয়েছিল। কিন্তু যখন আরবানাইজ হলো, উত্তরা নতুন করা হলো, একবার করে নিয়ে হলো, তখন সর্বপ্রথম এই রোডটা করা হয়। এই রোডটা দিয়ে মাঝখানে আপনার রাস্তার কবরের উপর চলে গেছে। ঠিক আছে, এখানে মাঝে মাঝে ঘটনা হয়, আমি শুনি, ইভেন আমি স্বপ্ন তো দেখি, কারণ এটার সাথে আমার খুব জড়িত, ওই বাইলজুড়ি গ্রামের সাথে আমার আবেগের সাথে জড়িত। বুঝতে পারছি। যারা শুনতেছেন তারা হয়তো বুঝতে পারবেন না যে আমি কতটা আবেগ হয়ে গেছি। এটা আমার খুবই জিনিসটা ছোটবেলায় একদম। আর স্কুল যেহেতু আমি ওখানে ছিল, সামনে ছিল, এটা দেখতে পেয়েছি, সেখানে এই ঘটনাটা গেল। সেটাই। আচ্ছা, আরেকটা ঘটনা আছে যে সেটা সম্ভবত 19 নম্বর রুটে, 11 নম্বর সেক্টর 19 নম্বর রুটে যেটা গেছে, এটাও একটা কবরস্থান। এটা অনেক পুরনো কবরস্থান। এই কবরস্থানটা প্রায় 5 থেকে 7 বছর আগে রাজুক ভেঙে দিয়েছে। আচ্ছা।
আর যাদের কবর ছিল তারা এখন নাই, মানে ওই বাসিন্দারা নাই, আশেপাশে আছে। ওখানে আমার ফুফার কবর ছিল, আচ্ছা, আরো বেশ কয়েকজন কবর ছিল। ওকে। কিন্তু এটা যে মানে রাস্তা তৈরি করার জন্য রাস্তা ওটা তখন ধ্বংস রাস্তার করে ভিতরে চলে যায়। হ্যাঁ, চলে যায়। ওকে। এটা কোনো বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে যা মানে কবর স্থানান্তর করা হয়েছে, কিন্তু কোনো হচ্ছে ওখানেও কোনো ঘটনাটা ঘটে, আচ্ছা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আচ্ছা, এগুলো হলো ঘটনা। এর কারণটা হচ্ছে এই যে কবরস্থানটার পাশেই ছিল একটা বিশাল জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলটার নাম হলো জুমুর আলী ফকিরের জঙ্গল পরিচিত। বিশাল জঙ্গল, দিনে দুপুর কেউ যেতে পারত না। আচ্ছা, সকালবেলা যেহেতু গা ছমছম করত, এখনই দেখেন আমার মুখ দাঁড়িয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, মাসুম দেখতে পাচ্ছে, আমরা দেখছি একদম পুরোপুরি ছিল। যারা শুনছেন আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, আবেগপ্রবণ হয়ে গেছেন এর মধ্যেই। হ্যাঁ, তো জুমুর আলী ফকির তখন আমরা ছোট হবো, তখনই তার বয়স ছিল 105 বছর। উনি কুজু হয়ে মানে চলাফেরা করতেন, জটা চুল ছিল। অনেক পুরনো দিনের মানুষ। হ্যাঁ, অনেক পুরনো দিনের ছিল। তার সাথে কিন্তু শুনেছি তার সাথে জিন ছিল, কিন্তু এই জিনগুলো কখন ক্ষতি করেছে বা কাউকে ক্ষতি করেছে বা আমাদের বলছে, এরকম আমি কিন্তু কখনো শুনতে পাইনি। আচ্ছা, শুনতে পাইনি। তো তার এই জঙ্গলটায় মাঝে মাঝে রাত্রে আগুন জ্বলে উঠত। আচ্ছা, আগুন জ্বলে উঠত। আর জঙ্গলটা ছিল ঠিক আমাদের বাড়ি থেকে 500 গজ দূরে। আচ্ছা, মানে আমরা ছিলাম ওই জঙ্গলের সবচেয়ে কাছে। তো আমিও জ্বলতো এটি। তো আমি আর ওখানে আরেকটা বৈশিষ্ট্য ছিল, বট গাছ ছিল, বড় বট গাছ বা তাল গাছ। বট গাছের উপরে তাল গাছ। আচ্ছা, এই বট গাছের উপর তাল গাছ, এটা আপনার দূর থেকে দেখা যেত। আপনাকে যদি কেউ বলতো যে জুমুর আলী ফকিরের বাড়ি অথবা জঙ্গলটা কোথায় ছিল, তখন আমরা বলে দিতাম যে তাল গাছটা দেখতেছেন, ওটা হচ্ছে তার বাড়িটা। আচ্ছা আচ্ছা, আমরা এটা হলো তার বৈশিষ্ট্য জঙ্গলে। তো আমরা কিন্তু মোটামুটি ভয় পেতাম। আচ্ছা, আমরা স্বাভাবিক ওই বয়সে। হ্যাঁ, একদম। স্কুলে আমরা যেতাম বাইলজিরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওখানে একটা রাস্তা ছিল, ওটা আমরা সকাল দিকে যেতাম। কিন্তু ওই রাস্তা দিয়ে দুপুর দিকে ফিরতাম না, ভয় এবং ফিরতাম না। সাধারণত ফিরত না দুপুরে বা দুপুরে না, কেউ ফিরত না। আচ্ছা, আপনার একটা রাস্তা যদি চলাচল করার জন্য রাস্তা তো থাকে, ঠিক না? কিন্তু অনেকবার হাঁটতে এটা রাস্তা তৈরি হয়ে যায়, কিন্তু বাগানে ওই রাস্তায় কোনো রাস্তা হয়নি কখনো। আচ্ছা, ছোট ছোট রাস্তা, তার কারণটা হচ্ছে ওই চলাফেরা খুব কম, বুঝতে পারছি, কম ছিল। তো আমি বললাম যে মাঝে মাঝে আগুন চলে যেত, এটা আমার মা দেখতেছে, শুনতেছে, আমার মা শুনতেছে, আমার ফুফু শুনতে পারতেছে কিনা জানি না। এটা কিন্তু খুব কাছ থেকে দেখেছে, আমরাও দেখেছি। এগুলো ঘটনা হতো রাত্রে 8টা 9টা 10টার দিকে, তখন তো খুব গভীর রাত এই ঘটনা। এটা গেল জুমুর আলী ফকির। এই জঙ্গলটাই অনেকগুলো আছে। এখন যদি আপনি ইনভেস্টিগেশন করতে যান, কিছু কিছু পুরনো লোক আছে, তাহলে আপনি অনেক কিছু পাবেন। এটা নিয়ে কাহিনী আছে। এখন আমি বলতেছি জঙ্গলের সামনে। আচ্ছা, জঙ্গলের সামনে আমরা যেটা 500 গজ বলছি, আপনি জঙ্গল থেকে 200 গজ দূরে চলে আসেন, আমার বাড়ি কাছে 300 গজ দূরে। এখানে 2টা পুকুর ছিল। আচ্ছা, পুকুরে পানি নেই, মানে এগুলো কেটে নিয়েছে। এই পুকুরও অনেকগুলো কাহিনী আছে। এই পুকুরের সাথে একটা বিশাল বট গাছ, সাথে একটা হলো জোড়া তাল গাছ, একটা হিজল গাছ। হিজল গাছটা সাধারণত মানে যেভাবে হওয়ার কথা সেভাবে না, একটু অদ্ভুত রকমের। আমি এটা একে দেখাতে পারবো হয়তো, কিন্তু আমি বুঝাতে পারবো না, অদ্ভুত রকমের। আর এই পাশ দিয়ে গেলে যাওয়ার রাস্তাটা ছিল, ঠিক আছে। এখন আমি যেটা বললাম, ওই সামনে থেকে আমার বাসায়, আমার বাড়ির সামনে যেটা উঠোন ছিল, যে উঠোনে আমি, আমার বড় ভাই যে উপস্থিত আছে এনএম শাহিন, আমার বোন, এটা বসে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতাম। আচ্ছা, ওই সময়টাতে পাশে ছিল খ্রিস্টানদের জমি, খ্রিস্টান বাড়ি বলতো। হ্যাঁ, তো এই ঘটনাটা হচ্ছিল আমরা
86 থেকে 87 পর্যন্ত। আচ্ছা। মানে আমরা তখন মানে শুরু ওখানে বসবাসের যে শুরুটা, হুম। এই শুরুটার সময় তো পড়াশোনা আমরা করতাম। তখন তো জানেন যে রাত 8টা মানে এখনকার রাত 12টা পর্যন্ত। একদম মানে ওই সময় তো হ্যাঁ। মানে অত রাত্রে কারো কিছু করারও ছিল করারও ওই ছিল সময়, না একদম। কিন্তু একটা করা ছিল যে আমার আব্বা তেজগাঁও থেকে এখানে অফিস করতেন, হুম হুম। বাস থেকে তো আস্তে আস্তে ওনার 10টা বা 11টা বেজে যেত। আচ্ছা। তখন আমরা মনে করেন আমরা পড়াশোনা করতেছি, আমি আমার বড় ভাই বোন, অনেক সময় আমার ফুফু থাকে বসে, আমার মা বসে থাকে মানে ইয়ে করে। তো ঠিক আছে, এই ঘটনাটা তখন 9টা 10:30টার দিকে বা এই টাইপে ঘটনাগুলো ঘটতো। আচ্ছা। তখন প্রচন্ড গরম, আচ্ছা। প্রচন্ড গরম, হাত পা আমরা করতেছি, ঠিক আছে, হুম হুম। এমন বাসের মোটামুটি থাকেছে, কিন্তু ঝড় হওয়ার মতো কোনো ইয়ে ছিল না, আচ্ছা। পূর্বাভাস ছিল না, কিছু ছিল না, আকাশে তারাগুলো দেখা যাচ্ছে সবকিছু। তা হঠাৎ করে আপনার দুইটা তাল গাছ, এই তাল গাছের মাথাগুলো ইয়া হয়ে গেল, মানে ঝড় শুরু হয়ে গেছে। আচ্ছা। হঠাৎ করে আমরা চেয়ে দেখি কি অবস্থা দেখলাম যে তাল গাছ বাড়ি করতেছে, আচ্ছা। সাথে ওই যে বট গাছটাও সে একই অবস্থা। ওকে। একই অবস্থা। তো আমরা তো হঠাৎ করে বললাম কি অবস্থা, এবং চারপাশে কোথাও বাতাস নাই, শুধুমাত্র কোথাও ওই বাতাস জায়গাটাতে। কিছু নেই। আমি বলছি যে আকাশ মানে বাতাস হচ্ছে না, খুব গরম, আমরা গেমে পড়াশোনা করতেছিলাম, হুম হুম। তো সেখানে কোনো বাতাসের কোনো ইয়ে নেই। হঠাৎ করে, আর যেহেতু তাল গাছের পাতায় যখন ঘর্ষণ লাগতেছিল, তখন তো একটা ছান করে একটা আওয়াজ হচ্ছে। রাইট। কি অবস্থা, তখন আমাদের একটু ভয় লাগে। তো ঠিক আছে, তখন আমার মা বোন নিয়ে আমরা চলে যাই, ঘরে উঠে চলে যাই। ওকে। তা এটাকে ছিল এই ধরনের ঘটনা প্রায় মাঝে মাঝে ঘটনা। হুম হুম। আরেকটা সবচেয়ে মজার ঘটনা হচ্ছিল, সেটা হচ্ছিল ওই সময় খুব কম দামে ইলিশ মাছ পাওয়া যেত। আমার আব্বা খুব ইলিশ মাছ খেতে খুব পছন্দ করতেন, তাই প্রতিদিন নিয়ে আসতেন, প্রতিদিন আবার প্রায় সপ্তাহে নিয়ে আসতেন। আচ্ছা আচ্ছা। তো একদিন নিয়ে আসছে, তো উনি যখন নিয়ে আসতেন ইলিশ মাছটা, হুম। নিয়ে আসার সময় অনেকক্ষণ পর হাইটে আসতে হতো। আচ্ছা। তো এই ওদের মধ্যে মানে পথটা যে আস্তে আস্তে বেশ কয়েকটা গাছ পড়তো, যেগুলো হন্টেড বলেন বা কি বলে, মানে যে গাছগুলো নিয়ে অনেক ঝামেলা ছিল, ঝামেলা আছে, এটা শ্রুতি আছে। রাইট। তো ওগুলো মানে ওগুলো পার হয়ে আসতেন। তো আমার আব্বা মনে করেন 5 কেজি মাছ আনতো, কিন্তু তার হাতে ওজন মনে হচ্ছিল 10 কেজি। আচ্ছা। তো আমার আব্বা সরাসরি মধ্যে আর একটু মোটামুটি সাহসী ছিলেন। তো ঠিক আছে, তো আমরা মাছ তখন আমরা বুঝতে পারিনি যে ইলিশ মাছের কাইন্ড এই কারণে। তো মাছ ঠিক আছে, রান্না বান্না হয়েছে বা কাটাকাটি হয়েছে, মাছ তখন কোনো ফ্রিজে রাখার মতো কোনো সিস্টেম ছিল না, মানে যেদিন নিয়ে আসা হবে সেদিকে রান্না করা হতো, কিংবা বেশি রান্না আসতো আমরা নুনা ইলিশ করে আমরা মাটিতে করে রেখে দিতাম। বুঝতে পারছি। হ্যাঁ, ইয়ে করে দিতাম, মানে নুনা ইলিশ বলে যেটা, সেটা করার পর এখন মনে করেন যে এটা হতো ওদিন রাত্রে আপনার কটার দিকে হবে, 3টার দিকে হবে ঘটনা। হঠাৎ করে বাসার চালে ঢিল পড়তেছে, ক্ষণে ঢিল পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তারপর জনসন করে আওয়াজ পড়তেছে, মানে উপরে থেকে কেউ কে ফেলাচ্ছে। ওদিক থেকে আবার কিন্তু বাঁশের মানে ওই যে তাল গাছ যেটা, ওটা কোনো বাইরে বাইরে শব্দ শুনতেছি আমরা। আচ্ছা। তা আমরা সবাই ভয় পেয়ে গেছি, দৌড় করতেছি, কি ব্যাপার। তো আমরা মনে করি এটা 3টার দিকে ঘটনা, এটা 4টা, প্রায় অনেকক্ষণ ধরে হচ্ছে, কি ব্যাপার সেই। তো আমরা সাহস করে সবাই বের হলাম, আমার ভাই বের হচ্ছে, সবাই বেরিয়েছি, একসাথে বের হলাম। আশ্চর্য ব্যাপার, তাল গাছ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সবকিছু স্বাভাবিক, কিচ্ছু নাই, কাছে যাওয়ার পর কিছু নেই। এখন আমার বাড়িতে ও বলুক, তারপর হচ্ছে কাছে যাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, যাক আল্লাহ আজান দিই আমরা। এটা কিন্তু ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাত্রে। ওকে। মানে বৃহস্পতিবার রাত্রে সাধারণত আমরা শুক্রবারটা আমরা স্পেশাল ডে হিসেব করি, যে ইলিশ মাছ বা সেগুলো এগুলো। হ্যাঁ, যাও, এই ঘটনাটা হচ্ছে বা এই গেল, ঠিক আছে। এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটলো। আচ্ছা। তো আমরা আইডেন্টিফাই করলাম যেদিন ইলিশ মাছ নিয়ে আসতাম সেদিন এই ঘটনা ঘটতো। ওকে।
ঘটনা। আচ্ছা ঠিক আছে। পরে আমরা ওই স্থানীয় ফকির টকির দিয়ে আমরা জানলাম, মানে বাড়িটা বন্ধ করে দিলাম যে মনে করি যে গরু হাড়টার আছে না, এগুলো চারকোনা দিয়ে রাখলাম। পরে আমাদের এই ধরনের কোনো সমস্যা হয়নি। 86 থেকে 87 পর্যন্ত এই ঘটনা। এখন আমি যাচ্ছি 88 এর ঘটনা যাচ্ছি। 88 এর ঘটনা যাচ্ছি, সেটা ছিল বন্যা। পুরোটা শহর কিন্তু বন্যা। আমাদের গড় কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আমরা একটা আশ্রয় নিলাম। আচ্ছা, বাইজুর স্কুল ছিল যেটা বলছিলাম, তার পাশে আমরা একটা আশ্রয় নিলাম আমার ফুপুর শ্বশুর বাড়িতে। তো যে বাড়িটা বলতেছি সেই বাড়িটা খুবই মারাত্মক, মানে ডেঞ্জারাস এলাকা। সেখানেও দিনে দুপুরে কেউ যেতে ভয় পেত। আচ্ছা, ভয় পেত যারা স্থানীয় লোক, তারাও বলতো যে তোমার ওদিকে যেও না, ওদিকে যেও না, কিছু করে না। তো আমরা মনে করেন অনেক পরিবার মিলে ওইখানে আশ্রয় নিয়েছিলাম। তো স্বাভাবিকভাবে একটা ঘরে আমরা ছিলাম, যখন 20-25 জন লোক থাকে তখন তো দরজা জানালা, বাইরেও কোনো লোকজন আছে, তখন দরজা জানালা লাগা কোনো ইয়া নেই, মানে দরজা লাগার ইয়া নেই, প্রয়োজন পড়ে না। তো দরজাটা ছিল, এটা হলো পূর্ব দিক, আর একটা দরজা ছিল পশ্চিম দিক। আর আমি যেখানে বসছি সেটা হলো, সরি, এটা যেটা দক্ষিণ দিক। আমরা পশ্চিম দিকে হচ্ছিল আপনার খাট আছে, সেখানে আমার ফুপা এরা ঘুমিয়েছে, আমরা নিচে ফ্লোরিং করতেছি। ঠিক আছে, ঘটনাটা আমি আর মা দুজন করতে হচ্ছে। হঠাৎ করে কিচেন ঢিল মারলো কিনা, তখন পুরোটাই কিন্তু মাটির ঘর, মাটির চলটা উঠে যায়। তো ঠিক আছে, কে ঢিল মারলো, আমাদের তো খটকা লাগছে। তো আমি মাকে জটায় ঘুমিয়ে পড়েছি। এরকম ভাবে 2-3 দিন ঘটনা ঘটছে। তখন আমরা জানলাম যে পিছনে মানে আরো অনেক কাহিনী আছে। যাই হোক, আমরা মুন্না ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস যে আমাদের সাথে এসে জয়েন করেছেন, কিন্তু কষ্ট করে, যদিও আপনি অনেক ব্যস্ত। আমি জানি যে সাংবাদিকতা পেশাটাই এমন যে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তারপরেও আমি আশা করবো যে আপনাকে নেক্সট টাইম যখন আমরা কল করবো তখন আমরা আবার পাবো আপনাকে। আমি আশা করছি তো আর 2-3টা এপিসোডের মতো আসতে পারবো। গল্পগুলো অনেকগুলো আমি মাত্র সবে শুরু করেছি। আসলে আমাদের সময় খুবই অল্প, সেজন্য হয়তো শুরু করছে। আমার ভাই একটা কুষ্টিয়ার একটা মানে গল্প আছে, নতুন গল্প, এটা উনি নিজে বলতে যাচ্ছেন, পাবনাতে নতুন ঘটনা। আচ্ছা, সেই ঘটনাটা আমাদেরকে একটু, আচ্ছা তাহলে সেই ঘটনাটা আমি বলতে পারি ইচ্ছা করলে আমাদেরকে। কুষ্টিয়াতে ঘটনা ঘটেছিল না? কুষ্টিয়া না, এটা হলো পাবনার ঈশ্বরদী থেকে আব্দুলপুর যাওয়ার। আচ্ছা, কি ঘটনা বলুন। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, তো যাওয়ার ভিতর রাস্তায় ট্রেন লেট হয়। সেই ট্রেন যাওয়ার কথা ছিল আপনার 9টায়। আমার ফ্রেন্ড ওইখানে অপেক্ষা করতে করতে ও চলে গেছে, কারণ তখনকার আপনার এই মোবাইল নেই। এখন তো মোবাইল আছে যে বলা যায় যে আমি দোস্ত 1 ঘন্টা দেরি হচ্ছে, 2 ঘন্টা দেরি হচ্ছে, তখন কিন্তু সেটা ছিল না। তখন আমরা 12টার সময় আমি আব্দুলপুর রেল স্টেশন নামলাম। নামার পর দেখি যে কোথাও কোনো নেই, মানুষজন নাই, 2-1টা দোকানে আছে, জাস্ট ওনারা বসে আছে। তখন আমি লোকেরা বললাম যে ভাই আমি অমুক গ্রামে যাব, মুকুল আমার ফ্রেন্ডের নাম, ওর এখানে যাবো ভাই, এটা কিভাবে যাইতে পারি আমি? তখন বলতেছে যে ভাই এখান থেকে তো এখন রিক্সা নাই, রিক্সা পাবেন না, তো প্রায় 1.5-2 কিলোমিটার আপনার হাইটে যেতে হবে। আচ্ছা, আমি বললাম যে ভাই আপনি আমার যদি রাস্তাটা দেখায় দেন তাহলে আমি হাইটে যাব। ওকে। তখন উনি বলতেছে যে ভাই আপনি হাইটে যান আর যেভাবে যান আপনি একা যেতে পারবেন না। আচ্ছা, তো আমি বললাম ভাই তাহলে কিভাবে যাব? আপনি একটু বসেন। বসছি, বসার পর আমার জিজ্ঞেস করলো কোথেকে আসলাম, কি আসে বিষয়গুলি। তারপর ওই দোকানদার নিজেই আমাকে নিয়ে রওনা দিল। যাওয়ার পর সে যাওয়ার সময় হাতের ভিতরে একটা লাঠি নিল। আচ্ছা, আমি লাঠি জিজ্ঞেস করলাম যে ভাই লাঠি নিলেন কি জন্য, কি রাস্তা থেকে কুকুর টুকুর আছে কিনা? কয় না ভাই কুকুর না, শিয়াল আছে। আচ্ছা, রাস্তায় শিয়াল আছে। তো আমি বেশ কিছু দূর গেলাম, যাওয়ার পর সে আমাকে বলতেছে ভাই আপনি একটু জোরে হাঁটেন।
আমি বললাম যে কেন ভাই? অনেক দূরই করে আসছি, আর আপনাদের রাস্তাঘাট তো আমি ঠিক চোখে দেখতেছি না, অন্ধকার। আপনি আমার হাত ধরেন। আমি হাত ধরছি, আমি হাত ধরে আমি হাঁটতেছি। মানে তখন পায়ের স্পিড যত বাড়াইতেছি, মানে বুঝা দিতেছে যে তার থেকে ডবল কমতেছে। আচ্ছা। হ্যাঁ, তো হঠাৎ করে পিছন দিকে আমার কয়, আপনি পিছন দিকে চেয়েন না। তখন মনে করেন আমি পুরা মানে ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে এটা। হ্যাঁ, ঘটনাটা কি। তখন শরীরটা আমার পুরা মানে গরম হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে পিছন দিকে চেয়ার না করলো, আবার সামনেও যে এবার করতেছে, কোন দিকে যেমন জোরও তো হাঁটতে পারতেছি না। তো প্রায় 1 কিলোমিটার মতন আইসা গেছি। আইসা যাওয়ার পর দেখি আমাদের পাশেই, মানে পাশ দিয়ে মানে একটা লোক হাঁটতেছে। ঠিক আছে, তা আমার বলতেছে যে ভাই আপনি ডাইনে ভাই পিছন দিকে তাকায়েন না, আপনি সোজা হাঁটেন। উনি বলতেছে, আমি শুনতেছি, আমি হাঁটতেছি। ওই লোক ঠিক আমার মানে কাঁধ বরাবর হয়ে গেছে। হ্যাঁ, যাইতেছি। তো হঠাৎ করে আপনার মাঝপথে যাওয়ার পর এক লোক সম্ভবত মনে হয় প্রস্রাব প্রস্রাব করার জন্য বাড়ির বাইরে বাইরে হয়েছে। তো ওনার সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর পিছন থেকে আমাদের বলতেছে, কতটুকু যাবি আর। এই কথা জাস্ট আমার কানে আসছে। আসার পর আমি চিন্তা করতেছি যে মনে হয় আমার পাশের লোকজনই বলতেছে যে এটা। তো যাওয়ার পর ওই লোক বলতেছে যে ভাই আমি আপনার সাথে আর যাইতে পারবো না। আমি বলি, কেন ভাই? আপনার লোক, আপনি রাত্রে এই বাসায় থাকেন, আমি পরে আপনাকে সকালে পৌঁছাই দেব। তো ওই যে লোক মানে বাথরুম করার জন্য বাইরে হয়েছিলেন, উনি বাইরে হয়েছেন। উনি বাইরে হয়ে আমাকে বলতেছে যে আপনারা কাদের বাসায় যাবেন? আমি বললাম যে ভাই আমি মুকুলদের বাসায় যাব। ও আচ্ছা, মুকুলদের বাসায় যাবেন, আচ্ছা ঠিক আছে চলেন। তো ওই এলাকায় তখন মনে করেন এই যে আপনার ভিডিও, যেটা ভিডিও মনে করেন সবাই চাঁদা দিয়ে দেখতো। তো ওই বাড়িতে পাশে আর কি এক বাড়িতে আপনার ওই ভিডিও আনছে। তো ওরা গ্রামের সবাই মানে ওইখানে গেছে, কিন্তু উনিও যাবে আর কি এরকম ইয়েতে। তাহলে চলেন আমরা যাই। আমরা যাই, যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে চলেন, 3 জন হয়েছি, এখন যাওয়া যায়। তা আমরা হাঁটতেছি। হাঁটার পর অর্ধেক রাস্তা যাওয়ার পর আপনার বেশ কিছু দূর, প্রায় 50 গজ হবে, আগে একটা আছে আপনার কালভার্ট। কালভার্টের এখানে যাওয়ার পর বুঝাইতেছে যে কালভার্ট ভেঙে গেছে। আচ্ছা। মানে যে কালভার্ট পুরা ভাঙা, আমরা এখন পার হবো কিভাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন? এটা আমি স্পষ্ট দেখতেছি। এরপরে কি ঘটলো? 3 জনে দেখতেছি। এখন উনি বলতেছে, কিরে কালভার্ট হলো ভালো জিনিস, এটা ভাঙলো কিভাবে, এটা তো নতুন করছে। তখন ওই ভদ্রলোক 2 জনে ওনারা আলাপ করতেছে, কিন্তু আমার কিন্তু বুঝতে দিচ্ছে না যে এখানে কি হচ্ছে। তারপরে আমি বললাম যে ভাই এটা কিভাবে যাওয়া যায় এখন? ভাই কিভাবে যাওয়া যায়, আপনি এইটার উপরে সোজা হাইটা যান। আমি ধর্মিয়া ভাঙ্গিয়া পড়ে লাগে, ভাঙ্গা দেয় পড়ে মতো কারে না, পড়বেন না। ওই লোক প্রথম পার হইলো, তারপরে দ্বিতীয় আমি পার হইলাম। সে ভাঙা মনে হচ্ছে, কিন্তু আপনি কালভার্টের উপর হেঁটে চলে গেছেন। কিন্তু অরিজিনালি কিছুই না, ঠিক আছে? চোখের ভুল। হ্যাঁ, পুরা সম্পূর্ণটা চোখের ভুল। তারপর আপনি অনেক দূর যাওয়ার পর একটা মানে বাঁশ গাছের যে জঙ্গল আছে, এই জঙ্গল আছে 2 পাশ দিয়ে। ঠিক আছে, 2 পাশ দিয়ে জঙ্গল আছে। ওই জঙ্গলের সামনে ঠিক একটা বাঁশ ফালানো আছে। মানে বাঁশ গাছটা মনে হয় আপনার যে এই তুফান হইছে বা বাতাস হইছে। আমাদের তো শেষ করতে হবে, একটু তাড়াতাড়ি যদি বলতেন যে তারপরে কি ঘটলো। হ্যাঁ, না তারপরে মনে করেন ওই বাসটা দিয়া যাইতেছিলাম, তো আমাকে ওই লোকটা হাত দিয়ে টান্দা ধরছে। এরা বলছে যে আপনি কি করতেছেন? আমি কেন ভাই পারে যেতেছি? কয় না, এটার উপরে যাওয়া যাবে না। আমি কেন? আপনি এটার উপরে গেলে বাস গাছ সোজা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আর আপনার তলদা যদি যান তাহলে আপনার বাস দিয়ে চাপাটা ধরবে। আমি তাহলে যাবো কোন দিয়ে? আমার বলতেছে যে আপনি ই করেন, এই বাঁশ গাছের এই সামনে দিয়ে যে জায়গাটা আছে নাইমা তারপরে পার হন। আমি ওখানে পার হইলাম, গেলাম। তো আমার ওই ফ্রেন্ডের বাসায় পর্যন্ত আমরা আল্লাহর রহমত ভালো মতন পৌঁছাইছি। পৌঁছানো যাওয়ার পরে আমার ওই ফ্রেন্ড বলতেছে যে তুই যে আসছস, এত রাত্রে তোর আসাটা ঠিক হয় নাই, তোর সাথে যেটা ছিল ওইখানে একটা
আপনার গাছ আছে, তুলা গাছ। ওই তুলা গাছে এক থাকে আর কি, তো সেটাই আমাদের পিছনে ছিল আর কি। সেটা হচ্ছে এই গ্রামের নিশ্চয়ই সবাই জানে সেই হ্যাঁ, ব্যাপারটা। সবাই জানে। ওকে। এবং এই জন্য কিন্তু ওনারা আলাপ করতেছে, কিন্তু আমাদের কিন্তু বুঝতে দিচ্ছে না। বুঝতে পেরেছি। যাই হোক, আমরা এখন একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও। সো স্টে টিউন টু রেডিও ফুর্তা। যারা এসএমএস করেননি তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9409 নাম্বার। আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে আবার আসতে হবে, এবং আমাকে একটু আগে মুন্না ভাই বললেন যে তিনি পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবেন। সো আমরা তখন তার কাছ থেকে সেই ঘটনাগুলো আবারও জেনে নিব। এবং তার কাছে অসংখ্য অসংখ্য ঘটনা রয়েছে। আমাকে একটা লিস্ট দেখাচ্ছেন তিনি, এবং সেই লিস্টে আমি দেখলাম যে অসংখ্য ঘটনা রয়েছে। সো মুন্না ভাইকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। এবং অনেকেই এর মাঝখানে দেখতে পাচ্ছি যে উত্তরা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, এবং আমার মনে হয় যে আমরা আসলে আরেকটু লম্বা সময় যদি দিতে পারতাম ওনাকে, তাহলে আরো অনেক বড় অনেক বেশি তার সাথে ঘটনাগুলো জেনে নেওয়া যেত। যাই হোক, আমরা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে। আর তিনি গত সপ্তাহে এসেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি আমাদেরকে উত্তরার কিছু ঘটনা বলেছিলেন। এবং আমরা যারা ঢাকায় থাকি তারা জানি যে উত্তরার একটি রাস্তা আছে, যে রাস্তাতে মাঝে মাঝেই ভয়াবহ সব অ্যাক্সিডেন্ট হয়। এবং আমি আপনাদের বলেছিলাম গত সপ্তাহে যে গত সপ্তাহের আগের সপ্তাহে, মানে গত সপ্তাহের আগে যখন আমি উত্তরায় গিয়েছিলাম, অনেকদিন পর গিয়েছিলাম, তারপরেও ফেরার সময় আমি দেখেছি যে ঠিক সেই জায়গাটাতে বড় সড় ধরনের কোনো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অ্যাক্সিডেন্ট দেখিনি, বাট দেখেছিলাম যে গাড়ির কাঁচ পড়ে আছে। সো কি অবস্থা আপনার? মাইক্রোফোনটা মুখে নিয়ে বলতে হবে। আমরা সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে, এবং যখন আমরা আরো ভালো থাকবো তখন যখন শুনবো যে আপনারা মানে এসএমএস আমাদের যারা শুনছেন তারা বলছেন যে হ্যাঁ তারা এনজয় করছেন। ওকে, তো উত্তরের তো অনেক ঘটনা আমরা জানি। এই যে এত অহরহ যে অ্যাক্সিডেন্ট এগুলো নিয়ে আপনি গত সপ্তাহেও বলেছিলেন আমাদেরকে, এবং ওই সময়ে আপনি যে সময় কথা বলছেন মানে 90-র আগে সেই জায়গাটা বেশ অন্যরকম ছিল, রাইট? 96 থেকে 88। আরেকবার বলবেন প্লিজ। 86 থেকে 88। আচ্ছা, কি ঘটনা আজকে আমরা শুরু করতে পারি কি দিয়ে? গত সপ্তাহে আমি যে ঘটনাগুলো বলছিলাম সেগুলো শেষ হয়নি। আজকে আমি এই 11 নং সেক্টরের শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছিল যে বড় রাস্তাটা, সেটা হলো 11 নম্বর সেক্টর। সেক্টরে 100 গজ বা 200 গজ উত্তর দিকে শপিং মল আছে এখন। আচ্ছা, সেই শপিং মলে মানে তখন আমাদের রাস্তা ছিল। আচ্ছা, রাস্তা ছিল, এটা আমাদের আসা যাওয়ার রাস্তা। এখানে বেশ কয়েকটা গাছ ছিল যেগুলো সাথে মানে নানা ধরনের ঘটনা ঘটত। এর মধ্যে এই যে ঠিক ওই শপিং মলের মাথাটাই এখানে একটা আম গাছ ছিল। আচ্ছা, আম গাছটা খুব অদ্ভুত, মানে এটা বোঝানো যাচ্ছে না যে আম গাছটা আসলে কিরকম। যে সাধারণত যে ধরনের আম গাছ হওয়ার কথা ঠিক সেরকম না। আচ্ছা, দেখতেই গাছ ছমছম করে। আচ্ছা, তো ওদিক থেকেই আমাদের সবারই মানে আশেপাশে এবং আমরা সবাই চলাফেরা করতাম। তো আমাদের বাড়ির সামনে যে যারা ছিলেন তারা ওই রাস্তা ব্যবহার করতেন। তো ওখানকার আমাদের এক মানে প্রতিবেশী নাম আবু বকর। আচ্ছা, তো একদিন নামাজ পড়তে গেছে। তো সে তো ইয়াং ছেলে, নামাজ পড়তে যেত, দোয়া দুরুদ পড়তেও যেত, আসতে সময় হলো গান গেতে গেতে আসতো। আচ্ছা, তো একদিন মানে প্রতিদিন এভাবে যেত সে। একদিন আসতেছে, তখন মনে করেন নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু আলো তখনও ফুটেনি। আচ্ছা, এখন মসজিদটা আছে উত্তর সেক্টর, যে মসজিদটা আছে 11 নম্বর সেক্টর, সেখানে এখন তো অনেক বড় মসজিদ, তখন বড় ছিল না, এক বড় একটা মসজিদ ছিল। কিন্তু এখান থেকেও আসতে কিন্তু বেশ কয়েকটা গাছ পার হতে হতো, এবং গাছগুলো ছিল বেশ বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, আর বেশ কয়েকটা বাঁশঝাড়ও ছিল। আচ্ছা, তো ঘটনা দিন সে একা আসছিল, আস্তে আস্তে ওই আম গাছের সামনে হঠাৎ সে দাঁড়িয়ে যায়। তো হঠাৎ সে দাঁড়িয়ে যাওয়ার পর তার শরীরে মানে সে গা ছমছম করতেছিল। কি ব্যাপার, প্রতিদিন সেখানে যেহেতু সে একটু মানে থতমত হয়ে গেল। যখন গাছটা পার হতে মানে গাছের দিয়ে রাস্তা যখন পার হতে যাচ্ছিল,
ঠিক তখনই সে অনুভব করতে পারে তার মাথার টুপিটা নাই, আচ্ছা, তার টুপিটা গাছের উপর ঝুলতেছে। এই ঘটনা আমি এর আগেও শুনেছি, আমাকে অন্য জায়গা থেকে অনেকে বলেছেন যেরকম টুপি ওপরে উঠে যায় বা এরকম ঘটনা আমি এর আগে শুনেছি। তো এটা আবার আমার কাছে দেখলাম যে হ্যাঁ আপনার ওখানে এরকম ঘটনা ঘটছে, তার মানে এরকম ঘটনা মনে হয় ঘটে মাঝে মাঝে। হ্যাঁ, যারা যায় বা নামাজ পড়তে যায় তাদেরকে এরকম ডিস্টার্ব করে অনেকে, এরকম ঘটনা ঘটে। তো টুপিটা পড়ছে, তো তখন সে ভয় পেয়ে গেল, তো এক দৌড় দিয়ে আমাদের বাসায় আসছে। এসে তখন আমরা একটা ছাপড়া রুমে আমি আমার ভাই শুতাম, শুয়ে নিচ্ছে। সে একজন আমার ভাইকে ডাকতেছে যে এই দরজা খুলো, দরজা খুলো, কি অবস্থা? তখন বললো যে এই কাহিনী। যেহেতু আমি গত এপিসোডে বললাম যে 11 নম্বর সেক্টর নিয়ে কয়েকটা ঘটনা আমার বাড়ি নিয়ে বলছিলাম, বেশ ঘটনা, তখন আমরা বিশ্বাস করছি হ্যাঁ কিছু ঘটনা থাকতে পারে। তাই আমরা বলছি তুমি শান্ত হও, আলো ফুটুক, আমরা যে দিকে আসবো না। তো গেলাম, মানে সকাল হলো, সকাল হয়ে গিয়ে দেখলাম যে ওখানে টুপিটা আছে কিন্তু গাছে নেই, নিচে পড়েছিল। আচ্ছা, এটা হলো একটা ঘটনা। তো এই রাস্তাটাই এখন তো মনে হচ্ছে যে 11 নম্বর সিটির রাস্তাটা ব্লক হয়ে মানে উত্তর দিকে চলে গেছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু আপনার ঠিক পূর্ব দিকে একেবারে কাছের ব্রিজ তেমন এলাকা যেখানে আছেন সেখানে। তো কাছের ব্রিজের ওখানে বেশ কয়েকটা ঘটনা ছিল যেটা আমার আব্বা সাক্ষী ছিলেন, বা আমার আব্বা বলেছিলেন যে আমি গত এপিসোডে বলেছিলাম যে আমার আব্বা মানে রাত্রে খুব বাসায় আসতেন, বিশেষ করে মাছ নিয়ে যখন আসতেন তখন কিছু না কিছু ঘটনা ঘটতো। আচ্ছা, আপনি একটা ঘটনা বলছিলেন যে আপনাদের এলাকায় ওই যে আপনার কোন একটা আত্মীয়, আপনি একটু আগে আমাকে বলছিলেন অনিয়ারে না, যে এরকম ধূপ ধূপ শব্দ পেত বা এরকম কিছু একটা। হ্যাঁ, এই ঘটনাটা আমি বলবো যে জুমুরালের ফুকুরের, গত এপিসোডে বলছিলাম জুমুরের ফুকুরের সামনের দিকে, এবার আমি যেতে চাচ্ছি পেছনের দিকে। পেছনের দিকে যে ঘটনাগুলো আমি যেটা বলতে যাচ্ছি, সেই এলাকাটা ছিল জুমুরালি ফুকুরের পরেই, মানে জঙ্গলটার পরেই ওই বাড়িটা ছিল সবচেয়ে ভয়ানক। সেখানে থাকতে নামলো আমার ফুপু ফুপারা। তো একদিনের ঘটনা হচ্ছে আমার ফুপু ঘুমিয়ে আছেন, তখন রাত 1টা কিংবা 1:30 দিকে হবে। হ্যাঁ, ওই সময় শুনতে পাচ্ছেন বাইরে কি ঝগড়া করতেছে। আচ্ছা, এবং সেই ঝগড়া কার সাথে করতেছে? আমার ফুপার সাথে করতেছে। আচ্ছা, তো আমার ফুপু বলতেছে কিরে এত রাত্রে কার সাথে ঝগড়া করছে? তো ঝগড়া করতেছে, তো সেই দরজা খুলে বের হতে যাবে, এমন সময় পিছন দিকে ফুপা ডেকে বলে তুমি কোথায় যাচ্ছ? মানে ফুপু তো থতমত খেতে হইল, থতমত খেয়ে বললো কি ব্যাপার, তুমি নাকি ঝগড়া করতেছো? আমি শুনতেছি, তুমি আবার শুয়ে থাকলে কোথায়? তোমাকে কে বলছে আমি ঝগড়া করতেছি? কেন, আমি তো শুনলাম। তা না, ফুপা বলছে খবরদার বের হবে না। আচ্ছা, বের হবে না। দরজা তখন সে দরজাটা বুঝতে পারছে যে কোন একটা ঘটনা ঘটছে। তখনই পেছনের দিকে বাঁশঝাড় ছিল, অনেক গাছ ছিল, ঝড় হওয়ার মতো ভয় বুঝছিল তখন, মানে হঠাৎ করে ঝড় হচ্ছে, আর ধূপ 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 আওয়াজ হচ্ছিল। তো আমার ফুপুকে বলছে খবরদার কখনো বের হবে না, কেউ না ডাকলে বের হবে না। হ্যাঁ, আর বের হলে হুঁশি হবে বের হবা। এই হলো ঘটনা। ওকে। তো আরেকদিনের ঘটনা ছিল এখানে যে ধূপ 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 আওয়াজ হতো কি না, সেজন্য আমার ফুপু একটা পরীক্ষা করলো যে দেখি আজকে কে আছে, মানে কে ধূপ ধূপ আওয়াজ করে বা ঘরের মধ্যে কেউ আছে কিনা। তো পুরো ঘরটা লেপে দেওয়া হলো একদিন মেঝেটা। তো ওদিনকে রাত্রেই আওয়াজ হয়েছে, ঝুমুর ঝুমুর আওয়াজ হয়েছে, সবকিছু আওয়াজ হয়েছে, চিল্লে চালু হয়েছে, মানে ভেতরের দিকেও আওয়াজ শোনা গেছে। কিন্তু কথা হচ্ছিল কি, ওই মেঝেতে কোনো ছাপ ছিল না। আচ্ছা, কিন্তু সেখানে এরকম। আচ্ছা, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ওই এলাকার যারা পুরনো ব্যক্তি আছে তারা সবাইকে এই ঘটনাগুলো জানে কিনা, বা তাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে, মানে ওই এলাকায় তখন পাওয়া যাবে না, কিন্তু যারা পুরনো আছেন তারা কি সবাই মোটামুটি এরকম কম বেশি এরকম ঘটনার মধ্যে দিয়ে গেছেন ওই সময়টায়? হ্যাঁ, তারা সবাই মনে করেন যারা আছে ওই এলাকায়, যারা আছে তাদের এক্সপেরিয়েন্স করা সম্ভব, আছে, কারণ ওদিকে আসলে লোকজন চলে গেছে, কিন্তু কয়েকজন পুরনো লোক আছে, তারা অবশ্যই
এটা করা যায়। জানেন এখানে। হ্যাঁ। তো আমরা আসলে মানে বুঝতে পারি না যে আমাদের শহরে আমরা যে শহরটায় বাস করি সেই শহরটাকে আসলে আমরা কতটুকু চিনি, এবং সেই শহরের আনাচে কানাচে এরকম অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে, যে ঘটনাগুলোর খুব অল্প কিছু হয়তো আমরা বুঝতে পারি বা সামনাসামনি দেখতে পারি।